আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ফরিদপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের একটা টপিক নিয়ে আলোচনা করব এবং যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে পরমাণুর গঠন থেকে, আজকে আমরা পরমাণুর গঠন নিয়েই আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে আমরা আবার একটু মনে করার চেষ্টা করি পরমাণু কী আর অণু কী। হ্যাঁ, দেখো আমি এখানে পানি এনেছি, এই পানিটাকে যদি ভাঙার চেষ্টা করি তাহলে একটু এখান থেকে এখানে একটু পানি নিলাম, এই পানিটাকেও যদি আবার এখানে আরও আলাদা করি তাও পানি পাচ্ছি। হ্যাঁ, তারপর যদি এখান থেকে আমি এক ফোঁটা পানি নিলাম তাও পানি। তারপরে যদি এমন করতে 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 এমন একটা পর্যায়ে আসে যেখানে পানি ছাড়া আর কিছুই নাই, এরপরে যদি ওকে আলাদা করি তাহলে আর পানি পাবো না, সেই অবস্থাটাকে বলা হচ্ছে ওই পদার্থের অণু, যখন আর কিছুই পাবো না। তাহলে আমরা প্রথম কি নিলাম, এরকম একটা বিকারে পানি নিলাম, তারপরে এখান থেকে নিলাম হলো আর একটা ছোট বিকারে পানি, তারপরে আর একটা আরো ছোট একটা পাত্রে নিলাম পানি। এরকম করে করে হাতের মধ্যে পানির কতগুলি কণা, তারপরে আরও ছোট পানির কণা, এরকম ভাঙলে শুধুই একটা পানি থাকবে, যেটাকে আমরা বলি H2O। এইটা হলো পানির অণু, এটাকে বলছি অণু। হ্যাঁ, যেখানে এই পানির বৈশিষ্ট্যটা বিদ্যমান। এরপরে আর একে যদি ভাঙি তাহলে আর পানির বৈশিষ্ট্য থাকবে না। ওরকম আমি এই যে লবণ আনছি, লবণও তাই, এই লবণগুলি অনেক গুঁড়া গুঁড়া, এর একটা কণাকে যদি নেই, ছোট্ট একটা কণাকে যদি নেই, সেটাও আমরা লবণেরই কি জানি সংকেত সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডকে যদি আরও গুঁড়া গুঁড়া ছোট ছোট করি ভাঙি তাও সোডিয়াম ক্লোরাইড পাবো। এরকম করতে করতে এমন একটা পর্যায়ে পাবো যেখানে শুধু এই সোডিয়াম ক্লোরাইডই শুধু থাকবে, যাকে ভাঙলে আর সোডিয়াম ক্লোরাইড হিসাবে পাবো না। এটা সোডিয়াম ক্লোরাইডের অণু, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এটাকে ভাঙি তাহলে আলাদা করে কি পাবো, সোডিয়াম পাবো আলাদা আর ক্লোরিন পাবো। এটা একটা সোডিয়ামের পরমাণু, এটা ক্লোরিনের পরমাণু। হ্যাঁ, পরমাণু হচ্ছে সেই পদার্থ, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে ওই পদার্থের গুণাগুণ বিদ্যমান থাকে। এখন পরমাণুগুলো কিভাবে থাকে, পরমাণুর মধ্যে কি থাকে আমরা জানি। হ্যাঁ, এটা তোমরা সবাই জানো, পরমাণুর মধ্যে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ভিতর থাকে হচ্ছে তোমার নিউট্রন এবং প্রোটন। প্রোটন ধনাত্মক চার্জ যুক্ত আর নিউট্রন হলো নিউট্রাল, ওর কোনো চার্জ নেই। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে ইলেকট্রন, যেমন হাইড্রোজেন। এই হাইড্রোজেনের এটা হলো নিউক্লিয়াস, কেন্দ্রে এই নামটা লিখলাম, ঠিক আছে? আচ্ছা, হাইড্রোজেনের আমরা কি জানি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা আবার কাকে বলে, কোনো মৌলের প্রোটন সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলে। এখন এই হাইড্রোজেনের প্রোটন মানে কয়টা, একটা, ওর কেন্দ্রে কি আছে, একটা প্রোটন আছে। নিউট্রন কয়টা আছে সেটা পরে নিয়ে আলোচনা করবো, ওর কেন্দ্রে একটা প্রোটন আছে, তাহলে ওর ইলেকট্রন একটা আছে, ইলেকট্রন একটা আছে। এই ইলেকট্রনগুলি কি, যেহেতু ঋণাত্মক চার্জ যুক্ত, এগুলি এই যে নিউক্লিয়াসটা আছে কেন্দ্রে, এর থেকে অনেক দূরে, যেটাকে আমি যদি এটাকে হলো দেখাই হয়তো আরও দূরে হবে, এটাকে নিউক্লিয়াসটা এত বড় করছি সেই অনুপাতে এর হলো কক্ষপথগুলি অনেক দূরে দূরে হবে। আসলে আঁকার জন্য এখন তোমাদের এইভাবে দেখানো। এখন দেখো, এটা যেটা দেখা যাচ্ছে এত বড়, আসলে তো এত বড় না, ও তো অনেক ছোট, খালি চোখে দেখা যায় না। হাইড্রোজেনের পরমাণুকে, খালি হাইড্রোজেন কেন, যে কোনো পরমাণুকে আমরা খালি চোখে দেখতে পারি না। এখন সেই পরমাণুগুলো কিভাবে হলো দেখলাম, তাহলে এত বড় করলাম, এটা আসলে মাইক্রোস্কোপিক একটা চিত্র, যে এইভাবে বড় করে তোমাদের বোঝানোর জন্য বলা হচ্ছে। আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, সকল পদার্থই অসংখ্য পরমাণু দ্বারা গঠিত। এখন পদার্থ কি, এটাও কি আবার মনে করে দিতে হবে? আচ্ছা বলি, পদার্থ হচ্ছে যার ভর আছে, যা আয়তন আছে এবং যা বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে আমরা বলবো পদার্থ। আর পদার্থ বাদে পৃথিবীতে যা আছে তা হলো শক্তি, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত থাকে, এরপরে তোমরা 9-এ এগুলি ডিটেলস আরও জানতে পারবে। এখন সকল পদার্থই পরমাণু দ্বারা গঠিত। আর তোমরা জানো মৌলিক
পদার্থের ক্ষুদ্রতম অংশকে বলা হয় পরমাণু। এগুলি তোমাদের আগে জানা আছে দেখে ওইদিকে আর এত যাচ্ছে না, আমরা পরমাণুর গঠন নিয়েই আলোচনা করব। তাহলে এই যে ইলেকট্রনটা কি করবে, ও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। এখন আমরা আবার জানি যে কার্বনের প্রোটন সংখ্যা কত, 6। তাহলে কার্বনের ইলেকট্রন কয়টা আছে, এটা যদি কার্বন হয় তাহলে কার্বনের ইলেকট্রন ও নিউক্লিয়াসে প্রোটন আছে ওর 6টা প্রোটন আছে, ঠিক আছে। এখন তাহলে ওর ইলেকট্রনগুলো কিভাবে থাকবে আমরা এখন একটু দেখি। ওর 6টা ইলেকট্রন, প্রথমে দেখা যাচ্ছে এখানে আমরা এখানে একটা দিলাম, এখানে দিলাম 2টা, তারপর ওর তো আরও 4টা আছে, তাহলে ওই 4টা কিভাবে থাকবে, এইভাবে। এখন কথা হচ্ছে তাহলে কোন পরমাণুতে কিভাবে ইলেকট্রনগুলো বিন্যাস থাকবে, তাহলে সেইটা জানার জন্য আমাদের কি করতে হবে, একটা সূত্র আছে 2n²। এই সূত্রটাকে মেনেই ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। দু এক সময় ব্যতিক্রম হয়, যেমন দেখো প্রথম যখন ছিল হাইড্রোজেনের একটা পরমাণুতে প্রোটন ছিল একটা, তাহলে প্রোটন যেহেতু একটা তার ইলেকট্রনও একটা। কার্বনের প্রোটন 6টা এবং তার পারমাণবিক সংখ্যা 6, এই কারণে তার ইলেকট্রনও 6, তাই এইভাবে। এখন দেখো তো যে 2n², এনটা কি, কক্ষপথের ক্রমিক নাম্বার। এন হলো কক্ষপথের ক্রমিক নাম্বার, কক্ষপথের ক্রমিক নাম্বার। আরেকটু বলি, এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে পথে ইলেকট্রন ঘুরে, এই পথটাকে কক্ষপথ বলে, অরবিট বলে, শেল বলে, হ্যাঁ, এরকম বিভিন্ন নামে এটাকে বলা হয়, শক্তি স্তরও বলে। আচ্ছা, তাহলে এই যে এন হলো কক্ষপথের ক্রমিক নাম্বার। তাহলে যদি কক্ষপথের ক্রমিক নাম্বার হয়, তাহলে প্রথম কক্ষপথ যদি 1 হয়, তাহলে প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2 × 1², অর্থাৎ একের স্কোয়ার করলে 1, 2টা, সর্বোচ্চ 2টা থাকতে পারে। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকতে পারে, 2 × 2² তার মানে কত, 2 × 4, 4 × 8টা। তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা থাকতে পারে, 2 × 3² অর্থাৎ 3 × 9, 9 × 2 = 18টা। এরকমভাবে কক্ষপথে থাকার কথা, তাই তো। আচ্ছা, এখন আমরা কতগুলো, তোমাদের বইতে কতগুলো মৌলিক পদার্থ আছে এবং তাদের পারমাণবিক সংখ্যা হিসাবে সাজানো আছে, সেই কটার প্রতীকগুলি আমরা একটু দেখে নেই, তারপরে আলোচনা করি। প্রথম আছে হাইড্রোজেন। হাইড্রোজেন ছোট ছোট করে লিখবো না, একটু বড় করে লিখি, এই পাশ থেকে লিখি। প্রথম আছে হাইড্রোজেন, এরপরে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। কার্বনের পরে কি আছে, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। নিয়নের পরে সোডিয়াম। আচ্ছা, সোডিয়ামের পরে কি আছে, সোডিয়াম, 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 ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, তারপর আছে সালফার, তারপর আছে আর্গন। এই হলো তোমাদের। এখন এগুলি তোমাদের সাজানো আছে পারমাণবিক সংখ্যা হিসাবে। এর পারমাণবিক সংখ্যা 1, তাই এর সিরিয়াল এরকম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এরপর হলো 17 হলো ক্লোরিন, 17, এরপরে আর্গন হলো 18-এ। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এই যে সিরিয়াল অনুযায়ী সাজানো হয়েছে কেন, তাদের যার যার পারমাণবিক সংখ্যা হিসেবে। এর আগেই বলেছি পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলা হয়।
তাহলে এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা মৌলের প্রোটন সংখ্যা কত আমরা বের করে ফেলতে পারবো এখান থেকে। আমার এখানে সাজানো আছে সুন্দর করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখি তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তার মানে তার প্রোটন আছে কয়টা? 8টা। তাহলে ইলেকট্রনও কয়টা? 8টা। আচ্ছা, তাহলে ওকে যদি আমি এখন ভেঙে ভেঙে সাজাই, প্রথম কক্ষপথে কয়টা থাকার কথা? 2টা, পরের কক্ষপথে কয়টা? 8টা, তারপরে 18টা, এরকম করে আমরা দেখেছি। তাহলে এর যেহেতু অক্সিজেনের আছে 8টা, তাহলে ও এখানে ওর নামটা লিখলাম, এটা ওর নিউক্লিয়াস, এর ভিতরে আছে প্রোটন আছে আমার 8টা। হ্যাঁ, তাহলে ইলেকট্রনও থাকবে 8টা। প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা সর্বোচ্চ, তারপরে থাকবে কয়টা? 8টা, বাকি থাকে কয়টা? 6টা, তাই তো? এই 6টা, ঠিক আছে। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখাতে পারি। আবার এটাকে দেখাতে পারো এইভাবে 2, 6, এইভাবেও দেখাতে পারো। যেমন এটা 1, এটা কত? প্রথম কক্ষপথে 2টা, এর প্রথম কক্ষপথে কয়টা থাকবে? 2টা, তারপরে 1টা। হ্যাঁ, এর প্রথম কক্ষপথে 2টা থাকবে, তারপরে যেহেতু আর 2টা, তাহলে 2। এর প্রথম কক্ষপথে, দাঁড়ো অ্যারো দিয়ে দিই তাহলে সুবিধা হবে তোমাদের ইলেকট্রন বিন্যাসে। এর প্রথম কক্ষপথে থাকবে 2টা, বাকি কয়টা? 3টা। তাহলে আমাদের দ্বিতীয় কক্ষপথে থাকার কথা 8টা, তাহলে 3টা এখানে ঠিকই থাকছে। এরও তাই, 2, 4, 2, 4, 6টা, আর কটা থাকে? 1টা, সরি এখানেই আসবে 5টা। 2, 6, 2, 7, 2, 8। এখন খেয়াল করো, এই যে নিয়নের কয়টা? 2 প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা। এই দ্বিতীয় কক্ষপথে যখনই 8টা হয়ে যায়, তখন কি হয়? ও স্থিতিশীল অবস্থায় চলে আসে। প্রথম কক্ষপথে হলো, আর একটা কক্ষপথে এখানে, এইখানে একটা। এখন দেখো, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা। এইটা হলো নিষ্ক্রিয় গ্যাস। ও হলো কি করে? ও স্থিতিশীল অবস্থায় আছে। এর আশেপাশে যতগুলি মৌলিক পদার্থগুলি থাকুক না কেন, ওরা সবসময় ওর মতন করে স্থিতিশীল অবস্থায় আসতে চায়। আচ্ছা, এখানে 11টা, তাহলে প্রথম কক্ষপথে 2টা, তারপরে 8টা, আর থাকে কয়টা? 1টা। 2, 8, 10, আর 1, 11। ম্যাগনেসিয়ামে কি হবে? 2টা, 8টা, 2টা। অ্যালুমিনিয়ামে হবে 2টা প্রথম, তারপরে 8টা, আর 10, আর থাকে কয়টা? 3টা, তাহলে পরেরটায় 3টা। সিলিকনে তাই, 2, 8, আর একটা বেশি হয় 4টা। ফসফরাসের যেহেতু ওর পারমাণবিক সংখ্যা 15, প্রথম কক্ষপথে 2টা, তারপরে 8টা, তারপরে 5টা। সালফারের 2টা, 8টা, 6টা। ক্লোরিনের 2টা, 8টা, 7টা। আর্গনের 2টা, 8টা, 8টা। এই যে আর্গন তৃতীয় কক্ষপথে 8টা, এটাও একটা অষ্টক পূরণ বলা হয়। হ্যাঁ, ও অষ্টক পূরণ করলে ও স্থিতিশীল অবস্থায় চলে আসে। তার শেষ কক্ষপথে যদি সে অষ্টক পূরণ করে, তাহলে সে স্থিতিশীল অবস্থায় চলে আসে। আচ্ছা, এখন এই গেল ইলেকট্রন বিন্যাস এক ধরনের। আর একটা হলো এইভাবে, হ্যাঁ, চিত্রের সাহায্যে, যেটা এখন যদি আমরা আর্গনকে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাই, তাহলে আর্গনকে তুমি যদি ভিতরে রাখো এরকম নিউক্লিয়াসের ভিতরে, প্রথম কক্ষপথে দেখাবা 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা। হ্যাঁ, তৃতীয় কক্ষপথেও 8টা। আচ্ছা, এখন দেখো পরমাণুতে কি কি বিদ্যমান থাকে। পরমাণুতে থাকে নিউক্লিয়াস, প্রোটন। নিউক্লিয়াসের ভিতর থাকে প্রোটন এবং নিউট্রন, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরের দিকে তোমার ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। হ্যাঁ, আচ্ছা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সবসময় হচ্ছে সমান। প্রত্যেকটা পরমাণুতে, প্রত্যেকটা মৌলের প্রত্যেকটা পরমাণুতে
ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে, অর্থাৎ প্রোটন সংখ্যা যে কটা থাকবে ইলেকট্রন সংখ্যাও সে কটা থাকবে। কিন্তু নিউট্রন সংখ্যাটা কি হবে? নিউট্রন সংখ্যাটা কি ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যার সমান থাকবে? আসলে তা না। এটা নিউট্রন সংখ্যাটা নির্ভর করে পরমাণুর মৌলের উপর, ওই মৌলের পরমাণুর উপর। যেমন হাইড্রোজেন এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা একটু মুছে ফেললাম, হ্যাঁ, হাইড্রোজেনের কি, হাইড্রোজেনের কেন্দ্রে একটা প্রোটন থাকে, তাই না? আচ্ছা, এখানে আমি প্রোটনের সিম্বলগুলি তোমাদের দিয়ে দিই। এটা ইলেকট্রনের সিম্বল, এটা প্রোটনের সিম্বল, আর একটা নিউট্রনের সিম্বল। আমার কি কলম ভিন্ন ভিন্ন কালির আছে? আছে। আচ্ছা, ভিন্ন ভিন্ন কালি দিয়েই তোমাদের দেখাই, তাহলে সুবিধা হবে। এটা শুধুই একটা বৃত্ত আকারে দেখালাম। এখন দেখো আমার এই নিউক্লিয়াসের ভিতর কি কি আছে? প্রোটন আছে আর নিউট্রন থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা একটা হাইড্রোজেনের পরমাণু। হাইড্রোজেনের আবার ভিন্ন ভিন্ন পরমাণুতে কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের নিউট্রন সংখ্যা থাকে। হ্যাঁ, যে প্রত্যেকটা পরমাণুতে যে একই রকম নিউট্রন সংখ্যা থাকবে তা কিন্তু না। তোমাদের বইতে 3টা উদাহরণ আছে, হাইড্রোজেনের আরও উদাহরণ আছে, কিন্তু এই বিবেচনা করে তোমাদের 3টা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। এখন এই একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু, যাকে কেন্দ্রে আছে নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসের ভিতর একটা প্রোটন আছে। আর এর কক্ষপথে, প্রথম কক্ষপথে যেহেতু ওর প্রোটন সংখ্যা 1, তাহলে ইলেকট্রন সংখ্যাও একই হবে, ইলেকট্রন সংখ্যাও একটাই হবে। তাহলে এখানে একটা ইলেকট্রন এর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে। এই যে এখানে কিন্তু আমরা কোনো নিউট্রন দেখছি না। এই পরমাণুটাকে বলা হচ্ছে ট্রিটিয়াম। আর একটা হাইড্রোজেনের পরমাণু নেই, ওর যেহেতু ইলেকট্রন একটাই, কারণ ওর নিউক্লিয়াসে প্রোটন একটা, তাই ইলেকট্রনও একটা, আর এখানে নিউট্রন একটা আছে। এখানে নিউট্রন একটা আছে, আমরা দেখতে পাচ্ছি, দেখা যায়, দেখো তো ভালো করে। আচ্ছা, আর একটা হাইড্রোজেনের পরমাণু নিব। সিম্বলগুলি তোমাদের পরিচয় হয়ে গেছে, মুছে ফেললাম। আর একটা হাইড্রোজেন পরমাণু নেব, যার কেন্দ্রে যেহেতু হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, প্রোটন একটাই থাকবে। এখানে নিউট্রন আবার 2টা, আর যেহেতু প্রোটন 1, তাহলে ইলেকট্রন একটাই থাকবে। তাহলে এই যে হাইড্রোজেনের 3টা, হাইড্রোজেন কিন্তু একই মৌল, তাই না? মৌল কিন্তু আমার হাইড্রোজেন। ওই মৌলের 3টা ভিন্ন ভিন্ন পরমাণু নেওয়া হলো। 3টা ভিন্ন ভিন্ন পরমাণুতে দেখা যাচ্ছে এর নিউট্রন নাই, এর নিউট্রন একটা, এর নিউট্রন 2টা। এই নিউট্রন এবং প্রোটনকে মিলে বলা হয় ভর সংখ্যা। এর যেহেতু নিউট্রন নাই, এর ভর সংখ্যা তাহলে কত? ভর সংখ্যা, এর ভর সংখ্যা 1। এর ভর সংখ্যা কত? প্রোটন একটা, নিউট্রন একটা, প্রোটন একটা, নিউট্রন একটা, মিলে হয়ে গেল 2। হ্যাঁ, এর ভর সংখ্যা কত? প্রোটন একটা, নিউট্রন 2টা, এই 2 আর 3 মিলে হয়ে, 1 আর 2 মিলে হয়ে গেল 3। তাহলে এর ভর সংখ্যা 3, এর ভর সংখ্যা 2, এর ভর সংখ্যা 1। কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু সবারই 1, তাই না? এই মৌলের দেখা যাচ্ছে প্রোটন একটা, ইলেকট্রন একটা, নিউট্রন নাই, 0। এই মৌলের দেখা যাচ্ছে প্রোটন একটা, ইলেকট্রন একটা, আর নিউট্রন একটা। এই মৌলের দেখা যাচ্ছে প্রোটন একটা, ইলেকট্রন একটা, নিউট্রন
2টা। এখন দেখো এইটা আর এটা যোগ করে হচ্ছে ভর সংখ্যা, প্রোটন আর নিউট্রন মিলে হচ্ছে ভর সংখ্যা। তাহলে যদি একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণুতে, প্রোটন সংখ্যা তো আমার সমানই থাকবে, যদি একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণুতে নিউট্রন সংখ্যার ভিন্নতা থাকে তাহলে সেই পরমাণুকে আমরা বলবো একে অপরের আইসোটোপ। তাহলে কোনো একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণুতে প্রোটন সংখ্যা সমান থাকলেও প্রোটন সংখ্যা আমার সমানই থাকবে, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ওই মৌলগুলো পরমাণুগুলোকে বলবো ওই মৌলের আইসোটোপ। তাহলে এটা হলো হাইড্রোজেনের আইসোটোপ, এর আইসোটোপ, এর আইসোটোপ। তাহলে এটার নাম হলো ট্রিটিয়াম, এটা ডিউটেরিয়াম, আর এটা হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রোটিয়াম কোনটা? প্রথমটা হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এই আইসোটোপকে কাজে লাগিয়ে আইসোটোপ থেকে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ ঘটে। সেই তেজস্ক্রিয় রশ্মিকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজ আমাদের করা হয়, যেমন চিকিৎসা ক্ষেত্রে করা হয়, কৃষি ক্ষেত্রে করা হয়, গোয়েন্দা বিভাগে করা হয়, ফসিল করা হয়। এইগুলি তোমরা জানো, এগুলো বই দেখে সহজেই তোমরা পড়ে নিতে পারবে। এরপরে আমরা যাব যে কিভাবে এরা, এই যে পরমাণুগুলো কিভাবে যৌগ গঠন করে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে যৌগ গঠন, সেটা আমরা একটু দেখব। আচ্ছা, আমরা প্রথম কতগুলি প্রতীক লিখছিলাম না, অনেকগুলি নাম দিয়েছিলাম ওদের পারমাণবিক সংখ্যা হিসাব করে। হ্যাঁ, আবার একটু লিখি তাহলে তোমাদের মনে থাকবে। সিরিয়াল অনুযায়ী দেই: হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। 10 পর্যন্ত এখানে থাক। নিয়নের পর হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে আর্গন। হ্যাঁ, আচ্ছা, আবার একটু সিরিয়ালটা দিই তাহলে তোমাদের সুবিধা হবে। (13, 14, 15, 16, 17, 18) বইতে যে 18টা আছে, এই 18টা, এটা একদম ছোটের আগে মুখস্থ রাখবে, তাহলে তোমার আর পারমাণবিক সংখ্যা নিয়ে টেনশন করা লাগবে না। এখন দেখো, আমরা বলছি না ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে, প্রথম কক্ষপথে 2টা, তারপরে 8টা, তারপরে যে কটা থাকে সেরকম করে থাকবে। আচ্ছা, এখন আমরা একটা খুব নিয়ে করব, এই যে সোডিয়াম এবং ফ্লোরিন নিয়ে একটু আলোচনা করব, তারপরে আর 2টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে প্রথম কক্ষপথে, আর কিছু দিচ্ছে না, খালি কক্ষপথ দিচ্ছি, ভিতরে ছোট্ট করে নিউক্লিয়াস। প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে থাকবে আমার 8টা, তাই গেল হলো 10। একটু বড় করে দেই, নাহলে বুঝতে পারবে না। আচ্ছা, এটা হলো সোডিয়াম পরমাণু, ঠিক আছে। আচ্ছা, এখন এই সোডিয়ামের সাথে যদি ও আরেকটা কক্ষপথে, 11টা তো, ওর আরেকটা কক্ষপথে আছে 1টা। এই সোডিয়াম পরমাণুর সাথে যদি আমি ফ্লোরিন পরমাণু সংযোগ ঘটাতে চাই, আদৌ ঘটবে কিনা আমরা দেখব। ফ্লোরিন পরমাণুর নিউক্লিয়াস, আচ্ছা এখানে আমি ভিতরে সোডিয়ামও লিখে দিই। ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন পারমাণবিক সংখ্যা 9, তাহলে তার প্রোটন সংখ্যা 9 এবং ইলেকট্রন সংখ্যাও 9। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টা,
পরের কক্ষপথে থাকবে কয়টা? 8টা থাকার কথা, কিন্তু 2টা তো অলরেডি আমার চলেই গেছে। হ্যাঁ, আর কয়টা থাকে? 1টা। এখন দেখো এই যে 1টা, এদের যে কটা কক্ষপথ থাকে এর তো আর কক্ষপথ থাকার কথা না, যেহেতু তার এখানেই শর্ট আছে। এই কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকার কথা, যদি সে কটা থাকে তাহলে সে স্থিতিশীল থাকে, আর যদি না থাকে তাহলে সে স্থিতিশীল না। তাহলে এই পদার্থটা, এই পরমাণুটা কি স্থিতিশীল? আসলে না, ও স্থিতিশীল না, কারণ ওর একটা ঘাটতি আছে। ও তখন একটা নেওয়ার জন্য উসখুস উসখুস করে। এরও তাই, এই যে সোডিয়ামের একটা বেশি আছে তৃতীয় কক্ষপথে, ও একটা দেওয়ার জন্য, যেহেতু সে তার এই কক্ষপথে আরও হয় কমপক্ষে 7টা আনতে হবে, 7টা আনার থেকে একটা দিয়ে দেওয়া সহজ, তাই সে কী করে? একটা দেওয়ার জন্য তৈরি থাকে। এখন এই যে ফ্লোরিনের এই একটা ঘাটতি আছে, আর এখানে হলো ওর একটা এই কক্ষপথে বাড়তি আছে। বাড়তি বলতে এই কারণে যে তার আরও 7টা কম আছে, তো ওই 7টা অন্যের কাছ থেকে আনার থেকে একটা দিয়ে দেওয়া সহজ, তাই সে তখন কি করে? ও তখন দিয়ে দেয়। দিয়ে কীরকম হয়? পরের চিত্রটা এখানে আঁকি। হ্যাঁ, ও একটা দিয়ে দিলে তখন সোডিয়ামটা এরকম হয়। তখন সোডিয়াম এর ও কী করলো? ইলেকট্রন কটা ছিল? 11টা। ওর 11টা ইলেকট্রন ছিল। হ্যাঁ, আর ওর প্রোটন ছিল কয়টা? প্রোটনও ছিল 11টা। এখন একটা ইলেকট্রন যদি ও দিয়ে দেয়, এই একটা ইলেকট্রন চলে গেল, এই কক্ষপথে আর ইলেকট্রন নাই, তার বাইরের কক্ষপথে আর তখন ইলেকট্রন নাই। তাহলে কয়টা ইলেকট্রন হলো? 2টা আর 8টা, 10টা ইলেকট্রন হয়ে গেল 10টা। এখন দেখো তো, এই 10টা ইলেকট্রন বেশি না 11টা প্রোটন বেশি? ওর তখন প্রোটনের সংখ্যা বেশি, তাই সে ধনাত্মক চার্জ যুক্ত হয়ে যায়। এখন এটা হলো সোডিয়ামের আয়ন। সোডিয়ামের আয়ন। হ্যাঁ, আর ফ্লোরিন কি করলো? ফ্লোরিন তখন ওই যে ওর ওইটা নিয়ে নিল, নিয়ে সে দ্বিতীয় কক্ষপথে অষ্টক পূরণ করলো। এখন ওর প্রোটন ছিল কয়টা? প্রোটন ছিল 9টা। প্রোটন ছিল 9টা, ইলেকট্রনও ছিল 9টা। প্রোটন ছিল 9টা, ইলেকট্রনও মোট ছিল 9টা। হ্যাঁ, এখন যেহেতু একটা ইলেকট্রন বেশি নিল, তাহলে কয়টা হয়ে গেল? একটা ইলেকট্রন বেশি হয়ে তার ইলেকট্রন হয়ে গেল 10টা। তাহলে প্রোটনের থেকে ইলেকট্রন সংখ্যা বেশি, তাই এ ঋণাত্মক চার্জযুক্ত হয়ে গেল। তাহলে ফ্লোরিনের ঋণাত্মক আয়ন হলো, এটা হলো ফ্লোরাইড আয়ন বা ঋণাত্মক আয়ন। হ্যাঁ, সোডিয়ামের আয়ন, আয়ন কথাটা লিখি নাই, আর এটা ফ্লোরিনের আয়ন। আমরা ধনাত্মক আয়নকে কি বলি? ক্যাটায়ন, আর ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলি। হ্যাঁ, এই যে যখন এটা হয়ে গেল, এরা এখন সংযুক্ত হওয়ার জন্য প্রস্তুত হলো, ওরা একজন আরেকজনের সঙ্গে মিলানোর জন্য প্রস্তুত হলো। তাহলে এখন কি হবে? এখন তারা একটা যৌগ গঠন করবে, সোডিয়াম আর ফ্লোরিন আয়ন মিলে তারা গঠন করলো সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইড গঠন করলো। আচ্ছা, এটাকে আরেকটু অন্যভাবে দেখাই। সোডিয়াম একটা ইলেকট্রন দান করে কি হয়ে গেল? সোডিয়ামের ধনাত্মক আয়ন আর একটা ইলেকট্রন দান করলো। আর ফ্লোরিন কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করে সে ফ্লোরিনের ঋণাত্মক আয়ন গঠন করলো। এখন যদি আমরা এটা যোগ করি, সোডিয়াম যোগ ফ্লোরিন হয়ে গেল সোডিয়ামের আয়ন ফ্লোরাইড আয়ন মিলে, বা এটাকে লিখতে পারো সোডিয়াম ফ্লোরাইড। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে আমরা ক্লোরিনের ক্ষেত্রে কি করতে পারি? সোডিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়া করলে সোডিয়ামের তো আমরা এর আগেই দেখেছি প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন। হ্যাঁ,
আচ্ছা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে 1টা। আচ্ছা, এবার আমরা ক্লোরিন নিয়ে আলোচনা করব। ক্লোরিনের কতগুলি আছে? 17টা। আচ্ছা, এটা হলো সোডিয়াম। এর সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো যায় হয় কিনা দেখব। ভিতরে ক্লোরিন রাখি, বা প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে যেহেতু 17টা, 8টা আগে বসাই নেই, দ্বিতীয় কক্ষপথে 10টা চলে গেল। এর পরের কক্ষপথে কয়টা আছে? 7টা। 10 আর 7 17। তাহলে এখানেও ঠিক তাই, ও কি করবে? এখানে একটা ইলেকট্রন নিয়ে সে নিয়নের মতন আচরণ করা শুরু করবে, ওই স্থিতিশীল হতে চেষ্টা করবে। তৃতীয় কক্ষপথেও সেই অষ্টক পূরণের মাধ্যমে স্থিতিশীল হওয়ার চেষ্টা করবে। তাহলে ঠিক ওই একই রকমভাবে সে কি করলো? এই ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিল, তাই তো? ক্লোরিনকে দিয়ে সে তখন বন্ধন তৈরি করতে পারবে। তাহলে এটা যদি হয়, তাহলে পরবর্তী ছবিটা কিরকম হবে? সোডিয়ামের পরবর্তী ছবিটা হবে, ছোট করে করি। এখন এটা সোডিয়ামের আয়ন হয়ে গেল। আর কেন আয়ন হলো? সে একটা ইলেকট্রন দেওয়ার কারণে সে ধনাত্মক আয়নে রূপান্তর হলো। আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো, তাই সে ঋণাত্মক আয়নে রূপান্তর হবে। ক্লোরিনের প্রথম কক্ষপথে দাঁড়াও 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এবং তৃতীয় কক্ষপথে 7টা ছিল। সে সোডিয়ামের কাছ থেকে একটা নিয়ে অষ্টক পূরণ করে ফেলল। এখন এটা ক্লোরিনের আয়ন হয়ে গেল। এটা অ্যানায়ন, এটা ক্যাটায়ন, তাই না? কারণ সে কী করলো? ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি করলো, সে অ্যানায়নে রূপান্তর হলো। আর ওই ইলেকট্রন ত্যাগ করে প্রোটনের সংখ্যা বৃদ্ধি করলো, তাই সে ধনাত্মক আয়নে রূপান্তর হলো। এখন যদি এদের বিক্রিয়াটা ওইভাবে দেখি, তাহলে কীরকম হয় দেখো। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানে আহিত হলো। আর ক্লোরিন ওই একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিনের ঋণাত্মক আয়ন তৈরি করলো। এখন এই সোডিয়াম এবং ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে, যেহেতু এরা দেখা যাচ্ছে ও একটা দিলেই ওই স্থিতিশীল হচ্ছে, ও একটা নিলে ওই স্থিতিশীল হচ্ছে, তাই তারা যৌগ গঠন করলো। যৌগ গঠন করে সোডিয়াম ক্লোরাইড, বা এই যে আমরা খাবার লবণ দেখালাম, সেটা গঠন করলো। ঠিক আছে? এই তো আজকে এইটুকুই ছিল। এটুকুই তোমাদের মনে হয় অ্যাসাইনমেন্টের জন্য যথেষ্ট। এবং তোমাদের যে ওখানে XYZ দিয়ে মনে হয় দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যদি পারমাণবিক সংখ্যা কার কত। সেক্ষেত্রে তোমরা নিজেরাও এটা বের করে নিতে পারবে। এর জন্য মনে হয় না টিচারের প্রয়োজন হবে। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।